এমন কিছু তথ্য হাতে এসেছে যা লেখার আগে বেশ কয়েকবার ভাবতে হয়েছে। কারণ গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যকে ঘিরে যা ঘটেছে তা সাধারণ কোনো সামরিক তৎপরতা নয়। এটা এমন একটা খেলা যেখানে দাবার গুটি সাজানো হচ্ছে অন্ধকারে, আর প্রতিটা চাল এতটাই গোপনে দেওয়া হচ্ছে যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত হিমশিম খাচ্ছে। একদিকে পারস্য উপসাগরের আকাশে ইরানের একটা অচেনা ড্রোন ঘুরে বেড়াচ্ছে, যাকে আমেরিকার বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ, এমনকি অত্যাধুনিক রাডার সিস্টেম, এয়ারক্রাফট ক্যারিয়ার কেউ নামাতে পারছে না। অন্যদিকে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে এমন একটা রাশিয়ান টপ সিক্রেট ডিলের খবর ফাঁস হয়ে গেছে যা পেন্টাগন থেকে তেল আবিব পুরো পশ্চিমা দুনিয়ার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ২৩শে ফেব্রুয়ারি সোমবার বিকেলে যখন এই তথ্য প্রথম অনলাইনে ভেসে ওঠে, তখন থেকে পরিস্থিতি এতটাই থমথমে হয়ে গেছে যে পৃথিবীর বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো একে অন্যের মুখে তাকিয়ে আছে, কেউ কিছু বুঝতে পারছে না পরের ধাপে কি ঘটতে চলেছে। শুরু করা যাক সেই ফাঁস হওয়া গোপন নথির গল্প দিয়ে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হাতে সম্প্রতি কিছু রাশিয়ান ক্লাসিফাইড ডকুমেন্ট এসে পৌঁছেছে। কিভাবে এই নথি তাদের কাছে পৌঁছলো সেটা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সেই নথিতে যা লেখা আছে তা পড়ে ওয়াশিংটন আর তেল আবিবের সামরিক কর্মকর্তাদের পায়ের নিচের মাটি যেন সরে গেছে। নথি অনুসারে ইরান আর রাশিয়ার মধ্যে একটি অত্যন্ত গোপন সামরিক চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার তৈরি ভার্বা মিসাইল সিস্টেম। নামটা হয়তো অনেকের কাছে অপরিচিত লাগছে, কিন্তু এই একটি অস্ত্র মধ্যপ্রাচ্যের পুরো সামরিক হিসাব নিকাশ ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। ব্যাপারটা একটু খোলাসা করা দরকার। রাশিয়া ইরানকে এই ভার্বা মিসাইলের ৫০০ লঞ্চার ইউনিট এবং ২৫০০ মিসাইল পাঠাতে যাচ্ছে। এটা হলো একটা ম্যান প্যাডস অর্থাৎ ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। সহজ করে বললে একজন সাধারণ পদাতিক সৈনিক এই মিসাইলটা নিজের কাঁধের উপর রেখে সরাসরি আকাশের দিকে তাক করে ফায়ার করতে পারে। আর এর নিশানা এতটাই নির্ভুল যে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া কোনো উন্নত মডেলের ড্রোন হোক বা অ্যাপচি হেলিকপ্টার হোক বা ফাইটার জেট বা ক্রুজ মিসাইল কয়েক কিলোমিটার রেঞ্জের ভেতরে তাকে চোখের পলকে ধ্বংস করে দেওয়া সম্ভব। ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়া যখন এই মিসাইল কাজে লাগিয়েছিল, তখন পশ্চিমা দুনিয়ার সরবরাহ করা অত্যাধুনিক অস্ত্রগুলোর কি বেহাল দশা হয়েছিল সেটা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক মহল ভালো করেই জানে। এবার একটু থেমে ভাবুন, আমেরিকা আর ইসরায়েল গত কয়েক মাস ধরে ঠিক কী পরিকল্পনা সাজিয়ে রেখেছিল ইরানের বিরুদ্ধে। তাদের পুরো কৌশলটাই ছিল আকাশপথ ভিত্তিক। তারা ভেবেছিল ইরানের উপর ভয়াবহ এয়ার স্ট্রাইক চালাবে, ইরানের সামরিক ঘাঁটিগুলো একে একে গুড়িয়ে দেবে, আকাশ থেকে স্পেশাল কমান্ডো নামবে। পুরো যুদ্ধটাই যেন এয়ার সুপিরিয়রিটির উপর দাঁড়িয়ে। কিন্তু ২৫০০ ভার্বা মিসাইল যদি সত্যিই ইরানের হাতে চলে আসে, তাহলে পুরো ছবিটা একেবারে বদলে যায়। ইসরায়েল বা আমেরিকার কোনো হেলিকপ্টার বা ড্রোন যদি ইরানের আকাশের নিচু দিয়ে উঠতে চেষ্টা করে, তাহলে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন সাধারণ জওয়ান কাঁধে মিসাইল তুলে পাখি শিকারের মতো সেগুলো গুলি করে নামিয়ে দেবে। আবার যদি বাধ্য হয়ে সেই হেলিকপ্টার বা জেটগুলো অনেক উপর দিয়ে যায়, তাহলে তারা ইরানের লং রেঞ্জ রাডার ব্যবস্থা S-300, S-400 এন্ট্রি এয়ারক্রাফট সিস্টেমের লকিং রেঞ্জে ধরা পড়ে যাবে। নিচু দিয়ে এলে মৃত্যু, ওপর দিয়ে গেলেও মৃত্যু। ইসরায়েলের সামরিক পরিকল্পনাকারীদের জন্য এর চেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর কি হতে পারে সেটা কল্পনা করাও কঠিন। রাশিয়া এই পদক্ষেপ কেন নিচ্ছে সেটাও বোঝা দরকার। ক্রেমলিন অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছে যে ইরানকে যদি আজ দুর্বল হতে দেওয়া হয়, তাহলে কালকে পশ্চিমা দুনিয়ার পরবর্তী টার্গেট হবে স্বয়ং মস্কো। ইরান হলো সেই ঢাল যেটা দাঁড়িয়ে আছে রাশিয়ার দক্ষিণ সীমান্তের নিরাপত্তা আর পশ্চিমা আগ্রাসনের মাঝখানে। তাই রাশিয়া কোনোভাবেই ইরানকে একা ফেলে রাখার ঝুঁকি নিতে রাজি নয়। এবার আসা যাক সেই দ্বিতীয় ঘটনায়, যেটা আরও বেশি রোমহর্ষক। পারস্য উপসাগরের আকাশে গত ২৪ ঘন্টারও বেশি সময় ধরে ইরানের একটা ড্রোন নিরবিচ্ছিন্নভাবে চক্কর কাটছে। আমেরিকার নৌবাহিনীর অত্যাধুনিক রাডার ব্যবস্থা সেখানে মোতায়েন আছে, ডেস্ট্রয়ার আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, কিন্তু কেউই ড্রোনটাকে আটকাতে পারছে না। পরিস্থিতি একটু মাথায় আনুন। ড্রোনটা প্রায় ৩১,০০০ ফুট উচ্চতায় উড়ছে, গতিবেগ ঘন্টায় প্রায় ৯০০ কিলোমিটার। আমেরিকা আর ইসরায়েলের ইন্টেলিজেন্স টিম মাথা ঘামাচ্ছে, কিন্তু বুঝে উঠতে পারছে না এটা আসলে কোন মডেলের ড্রোন। এটা কি শুধুই একটা নজরদারি ড্রোন যেটা তথ্য সংগ্রহ করছে, নাকি এর ভেতরে কোনো ভয়াবহ বিস্ফোরণ লুকানো আছে যা নির্দিষ্ট মুহূর্তে বিধ্বংসী আঘাত হানতে প্রস্তুত? ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক নেই। মার্কিন বাহিনী এই ড্রোনটাকে টার্গেট করে গুলি চালানোর সাহস দেখাতে পারছে না।
কারণটা জানলে আরও অবাক হবেন। অতীতে একবার আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের মাথার উপর দিয়ে ইরানের একটা ড্রোন উড়ে গিয়েছিল। আমেরিকা তখন বাধ্য হয়ে সেটাকে গুলি করে ভূপাতিত করেছিল, কিন্তু পরে গিয়ে বোঝা গেল পুরো ঘটনাটাই ছিল ইরানের একটা সুচতুর ফাঁদ। ইরান ইচ্ছাকৃতভাবেই ড্রোনটা পাঠিয়েছিল আমেরিকার ডিফেন্স সিস্টেমের রেসপন্স টাইম পরীক্ষা করার জন্য। কতক্ষণে তারা শনাক্ত করতে পারে, কতক্ষণে গুলি ছোড়ে, কোন অস্ত্র ব্যবহার করে, এসব তথ্য সংগ্রহ করাই ছিল আসল উদ্দেশ্য। সামরিক পরিভাষায় এটাকে বলা হয় ওয়ান ওয়ে মিশন। সেই তিক্ত অভিজ্ঞতার স্মৃতি এখনও পেন্টাগনের করিডোরে তাজা, তাই এবার তারা সতর্ক। কিন্তু সতর্কতা আর অসহায়ত্বের মাঝখানের সীমারেখাটা এখন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। আমেরিকা এই মুহূর্তে একটা অদ্ভুত দোটানায় আটকে আছে। ড্রোনটাকে গুলি করতে গেলে যদি তাদের ডিফেন্স সিস্টেমের কোনো দুর্বলতা ফাঁস হয়ে যায়, তাহলে সেটা আরও বড় বিপদ ডেকে আনবে। আবার এটা যদি এমন কোনো আত্মঘাতী ড্রোন হয় যেটা আঘাত পেলেই বিশাল বিস্ফোরণ ঘটাবে, তাহলে আমেরিকার যুদ্ধ জাহাজের ক্ষতি হতে পারে। এত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ডিফেন্স ব্যবস্থা মাত্র একটা ড্রোনের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। এই চিত্র আন্তর্জাতিক শেয়ার বাজার আর স্টক মার্কেটে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আমেরিকার সাধারণ নাগরিকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সেনাবাহিনী একটা ড্রোনকেই সামলাতে পারছে না, তারা যদি ইরানের সাথে পুরো দমে যুদ্ধে জড়িয়ে পড়ে তখন কি হবে? ঠিক এই টালমাটাল পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অত্যন্ত দ্রুততার সাথে একটা কূটনৈতিক চাল দিয়েছেন, যেটা অনেকেই প্রথমে বুঝতে পারেনি। তিনি সরাসরি চীনের দিকে আঙুল তুলে এমন কিছু কথা বলেছেন যা শুনে বেইজিংয়ের নেতৃত্বের কান লাল হয়ে যাওয়ার কথা। পেজেশকিয়ান পরিষ্কার ভাষায় বলেছেন যে আমরা যখন সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছিলাম, যখন আমেরিকার নিষেধাজ্ঞার চাপ মাথায় নিয়েও রাশিয়ার পাশে দাঁড়ালাম, চীনের পাশে দাঁড়ালাম, তখন আপনারা ঠিক কোথায় ছিলেন? তিনি আরও বলেছেন যে চীন আমেরিকার ভয়ে নিজেদের অর্থনীতি বাঁচাতে গিয়ে ইরানের কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। ইরানে যে পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কানাকড়িও পূরণ হয়নি। এই বক্তব্য শুধু অভিযোগ ছিল না, এটা ছিল একটা গভীর রাজনৈতিক বার্তা। পেজেশকিয়ান চীনকে বুঝিয়ে দিয়েছে যে বিপদের দিনে যে দেশ মিত্রের পাশে দাঁড়ায়, সেই দেশকে যদি এভাবে অবহেলা করা হয়, তাহলে ভবিষ্যতে পৃথিবীর আর কোনো দেশ চীনকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিশ্বাস করবে না। আর এই চাপটাই কাজ করেছে। খবর পাওয়া যাচ্ছে এই বার্তার পরপরই রাশিয়া দ্রুত গতিতে ভার্বা মিসাইল চালান প্রক্রিয়া শুরু করেছে, আর চীনও ব্যাকডোর চ্যানেলে ইরানের সাথে আলোচনা বাড়িয়ে দিয়েছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে হতাশ মানুষটির নাম ডোনাল্ড ট্রাম্প। তার ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ জানিয়েছেন যে ট্রাম্প ব্যক্তিগত আলাপচারিতায় নিজেই স্বীকার করেছেন, এত বড় বড় যুদ্ধজাহাজ পাঠালাম, এত মিসাইল মোতায়েন করলাম, এত হুমকি ধামকি দিলাম, তারপরও ইরান কেন মাথা নত করছে না? এই প্রশ্নের উত্তর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত দৃঢ়তার সাথে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কেন মাথা নত করি না সেটা জানতে চান? কারণ আমরা ইরানি, আমাদের রক্তে আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। দুনিয়ার যত বড় বড় পরাশক্তি সামনে আসুক, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়ে যাব, কিন্তু কোনো দিন দাসত্ব মেনে নেব না। এই কথাগুলো নিছক আবেগতাড়িত বক্তব্য মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা পারসিক সভ্যতার সেই অদম্য আত্মবিশ্বাস, যেটা আজও ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলোকে বিভ্রান্ত করে চলেছে। একটা সময় ছিল যখন বিভিন্ন মহল থেকে প্রচার করা হতো যে ইরান আর আমেরিকা আসলে ভেতরে ভেতরে বন্ধু। ইসরায়েলের সাথে ইরানের নাকি গোপন বোঝাপড়া আছে। বাইরে যা দেখানো হচ্ছে সব লোক দেখানো ঝগড়া। কারা ছড়াতো এসব কথা? যারা নিজেরাই আমেরিকার তাবেদারি করত। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে ইরানের বিরুদ্ধে এসব গল্প তৈরি করত। কিন্তু আজ যখন সত্যিকারের লড়াইয়ের ময়দান সামনে এসে দাঁড়িয়েছে, তখন সেই তথাকথিত মুসলিম দেশগুলো কোথায়? কার সাহস আছে সরাসরি ইসরায়েলের চোখের দিকে তাকিয়ে এসব কথা বলার? একমাত্র ইরান ছাড়া আজকের দুনিয়ায় আর কোনো মুসলিম প্রধান রাষ্ট্র ইসরায়েল বা আমেরিকার সামনে বুক চেতিয়ে দাঁড়ায়নি। বাকি সবাই নীরব। অনেকে যুক্তি দেখান যে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়ালে ইরান ধ্বংস হয়ে যাবে। যুদ্ধে ইরানের ক্ষতি যে হবে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার কি হবে সেটা কি কেউ হিসাব করে দেখেছে? ইরানের যা হারানোর ছিল তার বেশিরভাগই গত 40 বছরের নিষেধাজ্ঞার চাতাকলে হারিয়ে গেছে। নতুন করে এমন কিছু নেই যেটা হারানোর ভয়ে তারা পিছু হাঁটবে।
কিন্তু মধ্যপ্রাচ্যে যদি ফুল স্কেল যুদ্ধ বেঁধে যায় তাহলে আমেরিকার স্টক মার্কেট এমনভাবে ধসে পড়বে যে 2008 সালের আর্থিক মন্দাও তার তুলনায় শিশুর খেলা মনে হবে। করোনার মহামারী আর মুদ্রাস্ফীতির ধাক্কা সামলে আমেরিকার অর্থনীতি এই মাত্র কোনো রকমে পা মেলে দাঁড়াতে শুরু করেছে। এই মুহূর্তে একটা সর্বাত্মক যুদ্ধের মানে হলো এমন এক অর্থনৈতিক ব্ল্যাক হোলে পড়া যেখান থেকে বের হয়ে আসতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। সত্যি কথা বলতে আমেরিকার হারানোর ভয় ইরানের তুলনায় বহু গুণ বেশি। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা গত 100 বছরে কেউ দেখেনি। ইরান তার অস্তিত্ব রক্ষায় চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া সরাসরি সামরিক সহায়তা দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে বিশ্ব রাজনীতি আর একপাক্ষিক নেই। আমেরিকা চাইলেই যে কোনো দেশকে বোমা মেরে উড়িয়ে দিতে পারবে, সেই দিন শেষ হয়ে আসছে। দুনিয়া এখন বহুমেরু ক্ষমতার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, আর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে তেহরান।